নিউজ চ্যাটে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং গত ১ মাস তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে একজন প্রধান চরিত্র হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। যেটা বলতে হয় যে তিনি ছিলেন লার্জার দ্যান লাইফ, অর্থাৎ তার রাজনৈতিক সত্তা তার ব্যক্তি জীবনকে ছাপিয়ে উঠেছিল। ঢাকায় রয়েছেন শাকিল আনোয়ার। আজকে আমরা খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা বলবো। শাকিল, আপনি তো তার মৃত্যুর পর ঢাকার মানুষের মধ্যে একটা প্রচন্ড আবেগ বা রাজনৈতিক অঙ্গনে একটা শোকের আবহ দেখছেন। অবশ্যই, অবশ্যই। আপনি যদি বাংলাদেশের মিডিয়া এখন দেখেন, মিডিয়া ওয়েবসাইট গুলো এবং সোশ্যাল মিডিয়া যদি দেখেন, খেয়াল করেন, দেখবেন সবকিছু খালেদা জিয়া। ইটস অল অ্যাবাউট খালেদা জিয়া। অ্যাকচুয়ালি আপনি যেটা বলছিলেন মানসী, সেটা হচ্ছে যে উনি লার্জার দ্যান লাইফ একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। আমিও মনে করি সেটা, এবং আমি মনে করি যে আহ, তার মৃত্যুর পরে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির একটা চ্যাপ্টার ক্লোজ হলো। একটা ক্লিশে শোনাতে পারে, কিন্তু আসলেই তাই। আমার মনে হয়েছে যে তিনি শুধু একটা সময় পরে শুধু খালেদা জিয়া বিএনপির নেত্রী ছিলেন না, তিনি এক ধরনের জাতীয় নেত্রী হয়ে উঠেছিলেন। এবং আপনি দেখবেন যে বিএনপি যখন খুব খারাপ করছিল পলিটিক্যালি, দুটো খারাপ সময় এসছে তাদের ইলেকটোরালি, আপনি বলতে পারেন 1996, 2008। বিএনপি তারা জিততে পারেনি ইলেকশন গুলো, 2008-এ তো খুবই খারাপ করেছে। কিন্তু খালেদা জিয়া যদি আপনি দেখেন যে 3টে সিটেই তিনি মানে জিতেছেন, তো শুধু না, অনেক অনেক ব্যবধানে জিতেছেন। সুতরাং দলের জনপ্রিয়তা হয়তো কমেছে, কিন্তু তার জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। আমি সবসময় দেখেছি এটা। তিনি যখন কোনো পলিটিক্যাল র্যালিতে গিয়ে দাঁড়াতেন, খুব খারাপ সময়টাতেও, তখনও কিন্তু তার যে জনপ্রিয়তা আমি খেয়াল করেছি, তিনি যখন দাঁড়াতেন মানুষের ভিতরে যে একটা আবেগ এবং যে একটা উল্লাস আমি দেখেছি। এবং আমার তখন থেকে মনে হতো যে বিভিন্ন সময় ওই 91 থেকে আমি বলছি যে তিনি অনেক বড় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। এখন এখন দেখেন, এটা 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 হচ্ছে যে উনি যখন রাজনীতিতে আসেন তার স্বামীর মৃত্যুর পরে 1981-82 সময়, হ্যাঁ, এটা আহ, আহ, তার যে রাজনীতি রাজনীতি নিয়ে কোনো আগ্রহ ছিল, বা জিয়াউর রহমান তার স্ত্রীকে তেমনটা নয়। রাজনীতিতে আনতে চেয়েছিলেন, এর কোনো এভিডেন্স নাই। কিন্তু হ্যাঁ, না। তাকে আসতে হয়েছিল, তাকে আসতে হয়েছিল। এবং এবং এসে দলের বিপর্যয়ের সময় তিনি দলের হাল ধরেছেন। অ্যাবসলিউটলি। এবং দেখেন, মানুষ কিন্তু ভরসা ছিল না, যারা, আমি তখন কলেজের ছাত্র, ইউনিভার্সিটি থেকে যখন ভর্তি হয়েছি, ইউনিভার্সিটিতে পলিটিক্যালি তখন অনেক কনসাস ছিলাম। মনে হয়নি যে উনি কিছু করতে পারবেন, কারণ আমরা তাকে রাজনৈ রাজনীতিক হিসাবে কখনো চিন্তা করিনি। আসলে আমরা তখন স্টুডেন্ট পলিটিক্স করি। কিন্তু তিনি কিন্তু মানে অস্বাভাবিক, অসামান্য পারফরমেন্স দেখিয়েছেন। তিনি দলটাকে ধরে রেখেছেন। ওই সময়টা বিএনপির খুব কঠিন একটা সময় ছিল। তো এরশাদ ক্ষমতা নিয়ে নিল 2 বছর পরে। তো কঠিন একটা সময় ছিল দলকে ধরে রাখা। দলের ভেতরে নানা ফ্র্যাকশন ছিল। এরশাদের তার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল। সুতরাং তিনি এই জিয়াউর রহমানের লেগাসিটা তিনি নিয়ে নিতে চাচ্ছিলেন, কিন্তু সেটা তিনি পারেননি খালেদা জিয়ার জন্য। দলটাকে ধরে রেখেছিলেন। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন এই এরশাদ বিরোধী আন্দোলনে আমি মনে করি তার ব্যাপক একটা ভূমিকা ছিল। আমার মাঝে মধ্যে মনে হতো, তখন আমি তখন ইয়াং রিপোর্টার, শেষ দিকে এসে 89 থেকে, যে এরশাদ বিরোধী যে সমস্ত র্যালি হতো, যে সমস্ত মানে প্রোগ্রাম হতো, খালেদা জিয়া সব মাঝে মধ্যে আমার মনে হতো যে শেখ হাসিনাকে আউটশাইন করছেন। যদিও শেখ হাসিনা একটা পলিটিক্যাল, তার একটা লেগেসি ছিল, তার একটা পলিটিক্যাল পরিবারের পারিবারিক থেকে তিনি একটা এসেছিলেন। হ্যাঁ, ছাপ একটা ছিল। লেগেসি ছিল। কিন্তু আমার মনে হয়েছে যে, এবং দেখেন, সে কারণে 91-এর ইলেকশনে তিনি জিতেছেন। যেটা তখন কেউ ভাবেইনি যে বিএনপি জিতবে 91 ইলেকশন। তো এটা একটা বিশাল ব্যাপার। এবং এ কারণে সেজন্য আমি বলছিলাম যে ক্লিশে মনে হলেও তিনি কিন্তু অনেক বড় রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। শুধু আসলে আহ, শাকিল, দেখুন, একথা কিন্তু মানতেই হবে এবং একথা বলতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একজন পলিটিক্যাল লেগেসির
মানে তিনি একটা পলিটিক্যাল লেগাসি তৈরি করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে তিনি একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন। অবশ্যই। ধরুন কোনো যখন বড় পলিটিক্যাল পার্সোনালিটি মারা যান, তখন মানুষের সাধারণ আলোচনা কি হয়? আলোচনাটা হয় যে ইতিহাস তাকে কিভাবে দেখবে, মানুষ তাকে কিভাবে মনে রাখবে। এখন আমার যেটা অবজারভেশন, আমি আপনাকে বলেছিলাম যে একজন এসেছেন পলিটিক্সে বাধ্য হয়ে এক ধরনের, হ্যাঁ, কিন্তু এসে তিনি পারফরমেন্স দেখিয়েছেন। দেখেন, তিনি যতদিন বিএনপির হাল ধরেননি, যতদিন এই দল জিয়াউর রহমানের কাছে ছিল, এই দল যে কতটুকু ইলেকটোরালি সাকসেসফুল তার কিন্তু কোনো প্রমাণ ছিল না, তাই না? কোনো প্রমাণ ছিল না। তো তিনি কিন্তু মানে প্রমাণ করে দেখিয়েছিলেন যে আহ, যে বিএনপি ইলেকটোরালি কতটা সাকসেসফুল। তিনি বিএনপিকে একটা ইলেকটোরালি সাকসেসফুল অর্গানাইজেশন হিসাবে প্রমাণ করেছিলেন। এবং দেখেন 91-এর ইলেকশনে জেতা, তারপর আবার 2001-এর ইলেকশনে জেতা, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার ছিল আর কি বিএনপির জন্য। এর আগে কিন্তু প্রমাণিত ছিল না। ধরেন আওয়ামী লীগের অনেক লম্বা লেগাসি ছিল তাদের, হ্যাঁ, বিএনপির তো সেটা ছিল না আর কি। উনি এটা করেছেন, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বড়, তিনি কেন ইতিহাসে তিনি থাকবেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবসময় রেলেভেন্ট থাকবেন। কতগুলো জিনিস। এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের প্রথম তিনি নারী প্রধানমন্ত্রী, একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু এটা ছিল একটা। আজকে যদি দেখেন আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন বড় বড় মিডিয়াতে যে খবর হয়েছে, ওই জিনিসটাকে তারা হাইলাইট করেছে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি মারা গেছেন। সেটা হ্যাঁ, একটা ব্যাপার, এটা একটা বড় ঘটনা। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি দেখেন যে উনি যখন ক্ষমতা নিলেন 91-তে, উনি জিতলেন, হ্যাঁ, তখন পর্যন্ত ধরেন শেখ মুজিব যখন বাকশাল করলেন তখন থেকে ওই পর্যন্ত বাংলাদেশে কিন্তু এক ধরনের, আপনি বলতে পারেন যে অথরিটারিয়ান রুলের ভিতরে ছিল। অথরিটারিয়ান রুল, প্রেসিডেন্ট শাসিত, মানে প্রেসিডেন্টই সর্বসর্বা, ক্ষমতা সর্বেসর্বা। হ্যাঁ। উনি জিতলেন। উনি জিতে কি করলেন, উনি পার্লামেন্টে ঢুকে কিন্তু তিনি সংসদীয় পদ্ধতি। কনস্টিটিউশন অ্যামেন্ড করে উনি কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করতে রাজি হলেন। উনি কিন্তু তখন না বলতে পারতেন, যদি একটা কনসেনসাস ছিল আগে থেকে, ইলেকশনের আগে থেকে, যে আমরা একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করব, সব দলের একটা কনসেনসাস ছিল, কিন্তু উনি ইলেকশনে জেতার পর উনি না বলতে পারতেন। এবং তার দলের অনেকেই তখন বলেছিল যে দরকার নেই, হ্যাঁ, কেন আমরা মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করব, কিন্তু উনি করেছিলেন। এবং সেই কারণেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট, এটা একটা বড় লেগাসি তার, একটা বড় লেগাসি। আরেকটা জিনিস, আমি তখন ইয়াং সাংবাদিক, আমি তখন বিজনেস রিপোর্ট করি। এই যে বাংলাদেশের এখন আপনি দেখছেন যে ইকোনমিক লিবারালাইজেশন, হ্যাঁ, একটি গার্মেন্ট সেক্টরের ব্যাপক একটা বুম, আমি তখন দেখেছি যে এইটা, এটা আসলে প্রিজাইড করেছিলেন তিনি। কারণ ওই সময়টা কিন্তু তার দলের ভেতরে কিন্তু একটা বিরোধ ছিল, একটা এটা নিয়ে ডিসপিউট ছিল যে আমরা কত দ্রুত ইকোনমিক লিবারালাইজেশন করব। এটা নিয়ে কিন্তু একটা ডিসপিউট ছিল, আমরা কি গার্মেন্ট সেক্টরকে এতটা স্বাধীনতা দেব যাতে করে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর ধ্বংস না হয়ে যায়। এই ধরনের বিতর্ক কিন্তু ওনার ক্যাবিনেটের ভেতরে ছিল। একদিকে সাইফুর রহমান, যিনি দ্রুত ইকোনমিক লিবারালাইজেশনের পক্ষে ছিলেন, আরেকদিকে অন্যান্য কিছু সিনিয়র মন্ত্রী ছিলেন, তারা এত দ্রুত চাইছিলেন না। তিনি কিন্তু সাইফুর রহমানের কথা শুনেছিলেন। এবং আজকে গার্মেন্ট সেক্টরের, বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে যে বিশ্ব জুড়ে নাম এবং একটা বুম, এটা কিন্তু ওই সময় হয়েছিল কিছু সাহসী সিদ্ধান্তের জন্য। তবে হ্যাঁ, ধরেন সবকিছুই যে মানে ঠিকঠাক মতো হয়েছিল আমি বলবো না, তার সব সিদ্ধান্তই যে সব ঠিকঠাক ছিল আমি সেটা বলবো না। একটা হচ্ছে যে দেখেন 96 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে পলিটিক্যাল, মানে কনফ্লিক্টিং পলিটিক্যাল পোলারাইজেশন চলছে, শুরু হয়েছিল 96-এ, হ্যাঁ, আওয়ামী লীগ তখন হ্যাঁ, এই যে আন্দোলনটা করেছিল, হ্যাঁ, মানে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন, তিনি কিন্তু প্রথম দিকে মানেননি এটা, হ্যাঁ, মানেননি এবং শেষ মুহূর্তে চাপে পড়ে মানতে হয়েছিল তাকে। তো সেইখান থেকেই তো আসলে কনফ্লিক্টের শুরু, হ্যাঁ, দুটো দল, তারপরে দূরত্ব বেড়েছে এবং কনফ্লিক্ট বেড়েছে। ওই সময়টা যদি ধরুন তিনি, আমার মনে হয় তিনি যদি এরকম একটা সিদ্ধান্ত নিতেন, আচ্ছা ঠিক আছে জিনিসটা ভালো, আসেন আমরা একসাথে, ঠিক আছে হোক, তাহলে কিন্তু কনফ্লিক্ট এখন যে অবস্থায় আছে সেটা নাও হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস আমার মনে হয়, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি যে সরকারটা চালিয়েছিলেন, সেই সরকার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অনেক মানে অভিযোগ উঠেছিল সে সময়।
তার ঠিক। ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ উঠেছিল, তার ছেলে প্যারালাল একটা গভর্নমেন্ট চালাচ্ছেন, এরকম একটা অভিযোগ উঠেছিল, এবং তার কিন্তু মানে খেসারত তাকে দিতে হয়েছিল 2006 সালে। হুম। তো সেটা তিনি হয়তো ঠিকমতো কন্ট্রোল করতে পারেননি, যেটা তিনি 91 থেকে 96 পর্যন্ত পেরেছেন। আর একটা বিষয় আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়, আমি সবসময় বলি এটা, যে 2014 সালে যে নির্বাচন তিনি বয়কট করেছেন, ওইটা একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি, অনেকে মনে করেন। তার কারণ আমার মনে হয়েছিল তিনি যদি ওইটা ইলেকশনটা করতেন, হ্যাঁ, তাহলে হয়তো তিনি জিততে পারতেন তখন। এবং তাহলে এই যে 2014 পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি 2024 সাল পর্যন্ত, এটা নাও হতে সেটা পারে। হয়তো হতো তো না, সুতরাং সেটা হয়তো হতো না। সেটা হয়তো বা এটা অনেকে ডিসপিউট করবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা একটা সঠিক সিদ্ধান্ত হয়তো ছিল না। সুতরাং মানে আহ, যে কোনো কারণেই হোক না কেন, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে খালেদা জিয়া কিন্তু একটা তাকে অগ্রাহ্য করা অসম্ভব হবে আর কি। এবং সেটা তিনি একটা সেটা বলতে সেটা পারেন যে একটা অবশ্যই। এবং পলিটিক্যাল স্টার হয়ে থাকবেন হয়তো তিনি বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি। আপনি আপনি ঠিকই বলেছেন শাকিল, এবং আপনি ২০১৪ নির্বাচনের কথা বলছিলেন। খালেদা জিয়া এমন সময় মারা গেলেন যখন আসন্ন একটি নির্বাচন আসন্ন, এবং প্রায় ৬ সপ্তাহের মধ্যে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনে তার যে এই মৃত্যু, এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? দেখুন, এটা বলা খুব মুশকিল, কারণ নির্বাচনী এ, নির্বাচনের জন্য 6 সপ্তাহ অনেকটা বড় সময়, অনেকটা বড় সময়। হ্যাঁ, এটা যদি 2 সপ্তাহ আগে হতো তাহলে আমরা একরকম উত্তর হতো, 6 সপ্তাহ আগে তার একটা উত্তর আর কি। তবে হ্যাঁ, আপনি একটা ব্যাপক একটা ইমোশন তৈরি হবে দেশের ভিতরে। আপনি কালকে জানা যায় দেখবেন তার একটা রিফ্লেকশন। এবং এই সরকার যেভাবে তাকে আহ সম্মান দিয়েছে, আপনি জানেন যে 3 দিনের সরকারি শোক শোক ঘোষণা ঘোষণা করা করা হয়েছে। হয়েছে। তারপরে একদিনের ছুটি, কালকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একটা বড় সম্মান আমি মনে করি যে তিনি ডিজার্ভ করেন হয়তো, এবং সেই কারণেই তাকে ভিভিআইপি মানে ইয়ে দেওয়া হয়েছিল, স্টেটাস দেওয়া হয়েছিল, যাতে এগুলো দেয়া যায় রাষ্ট্রীয়ভাবে, এই এত বড় সম্মান তাকে দেয়া যায়। তো আপনি যেটা বলছিলেন যে ইলেকটোরালি কতটুকু সুবিধা হতে পারে বিএনপি, নির্ভর করছে যে এই ইমোশনটাকে কিভাবে বিএনপি চ্যানেলাইজ করতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিএনপির উপরে নির্ভর করছে। এখন ধরেন বাংলাদেশে বলা হচ্ছে এখন যে 30 থেকে 40% মানুষ এখনো পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা কোথায় ভোট দেবেন। হ্যাঁ, তো হুম। এই 30 এবং 40% বিশাল একটা জনসংখ্যা, এদেরকে যদি একটা অংশকেও যদি এই ইমোশন, তাদের ইমোশনটাকে কাজে লাগাতে পারে বিএনপি, ভোটের বাক্সে সুবিধা হবে বিএনপির। কিন্তু আরেকটা অসুবিধাও হতে পারে, সেটা হচ্ছে যে ধরুন খালেদা জিয়া নেই, তিনি একটা বিশাল মানে মাদার ফিগার ছিলেন বিএনপির। মানে তিনি ইউনিটিটাকে ধরে রাখতেন, তার কথা সবাই শুনতো। এখন কোনো ধরনের কোনো ডিসপিউট বা কোনো বিরোধ যদি দলের ভিতরে হয়, সেটা কতটা অথরিটি নিয়ে তারেক রহমান সেটা সামলাতে পারবেন, সেটা কিন্তু দেখতে হবে। সেটা দেখতে হবে তারেক রহমানকে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে তিনি নেই এখন। সুতরাং এই যে জায়গাটা, হ্যাঁ, তারেক রহমানকে এখন আহ, পুরো ফোকাসটা পড়বে তারেক রহমানের উপর, ইলেকটোরাল। তো ফোকাসটা পড়াতে তাকে এখন প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি খালেদা জিয়াউর রহমানের সুযোগ্য এবং যথার্থ এবং উপযুক্ত উত্তরসূরি। উত্তরসূরি। এটা একটা বাড়তি চাপ তৈরি করবে তারেক রহমানের উপরে। সেই চাপটা তিনি কতটা কনভিনসিংলি সামলাতে পারবেন, হ্যাঁ, এবং ওই যে যেটা বললাম যে ভোটারদের সামনে নিজেকে দাঁড়াতে পারবেন যে আমি সত্যিকারের উত্তরসূরি, যদি সেটা পারেন তাহলে হয়তো সেই সিম্প্যাথি যে ওয়েভটা সেটাকে তিনি কাজে লাগাতে পারবেন। যদি না পারেন, বলা যায় না কি হয়। কাজেই আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, রাজনীতির দিকে চোখ রাখবো। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের আলোচনা, বক্তব্য, বিশ্লেষণ যদি আপনারা পছন্দ করেন, মনে করিয়ে দিই আবার, আমাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকে বাই বাই। বাই।